ও গো তুমি পঞ্চদশী, ও গো তুমি পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে, মৃদু স্মিত স্বপ্নের আভার তব বিহ্বল রাতে। ও গো তুমি পঞ্চদশী, ও গো তুমি পঞ্চদশী, কচিত জাগরিত বিহঙ্গ কাকলি, তরুণ নব যৌবন উঠিছে আকুলি, ক্ষণে ক্ষণে কচিত জাগরিত বিহঙ্গ কাকলি, তরুণ যৌবন উঠিছে আকুলি, ক্ষণে ক্ষণে প্রথম আষাঢ়েও কেতকী সৌরভ নিদ্রাতে। ও গো তুমি পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে। ও গো তুমি পঞ্চদশী, যেন অরণ্য মর্মর গুঞ্জরি ওঠে তব বক্ষ থর থর, যেন অরণ্য মর্মর গুঞ্জরি ওঠে তব বক্ষ থর থর, অকারণ বেদনার ছায়া ঘনায় মনের দিগন্তে, অকারণ বেদনা ছায়া ঘনায় মনের দিগন্তে। চলো চলো জল এনে দেয় তব নয়ন পাতে, চলো চলো জল এনে দেয় তব নয়ন পাতে। ও গো তুমি পঞ্চদশী, ও গো তুমি পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে। ও গো তুমি পঞ্চদশী, ও গো তুমি পঞ্চদশী। বেলমঠে স্বামী সোমেশ্বরানন্দ এই সাধু জীবনের উনি সাধু জীবনের কথা বলছিলেন। তো আরেক দিগন্তের পথে পাটনা আশ্রমে রাম মহারাজ স্বামী মোক্ষদানন্দ প্রায় বলতেন, সাধু হবে সর্বাঙ্গ সুন্দর, চিত্র তারকার মতো নয়, মানসিকভাবে চিন্তার দিক থেকে কর্মে নিজের ব্যক্তিত্ব বিকাশ করো, নিজের ভাবে চিন্তা করো, নতুন নতুন দিক থেকে বেদান্তকে দেখো, স্বামী বিবেকানন্দকে দেখতে চেষ্টা করো অনন্য দৃষ্টিকোণ থেকেও, অন্যান্য দৃষ্টিকোণ থেকেও। ট্রেনিং সেন্টারে আমার অন্যতম সহপাঠী ছিলেন শ্যামল মহারাজ, পরের স্বামী গীতার্থানন্দ, প্রেসিডেন্সি কলেজের ছাত্র। গীতার্থানন্দ উনি শ্রীমদ ছাত্র ছিলেন এবং তারপরে মঠে জয়েন করেন। প্রেসিডেন্সি কলেজের ছাত্র, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে MA করে যোগ দিয়েছিলেন নরেন্দ্রপুর আশ্রমে।
সাহিত্যের ছাত্র হল আধুনিক বিজ্ঞানের পণ্ডিত। উপনিষদের কথা আলোচনা করতে করতে নিয়ে আসতো শেক্সপিয়ার, জর্জ গ্যামো, গিরিশবার্গ থেকে হাইজেনবার্গ পর্যন্ত। জ্ঞানের মহাসাগরে সাঁতার কাটত আর বলতো, বুঝলেন, অমিতাভ মহারাজ বেদান্তকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন। ঠাকুর এসেছিলেন নতুন জগতের জন্য। আমাদের জানতে হবে আজকের মানুষ কী ভাবছে, 10 বছর পর কী হতে চলেছে। এই যে মার্ক্সবাদ, এও টিকবে না। মার্কিন সংস্কৃতি অন্য রূপ নেবে, কিন্তু ভারতের অবদান কী হবে, এসব চিন্তা করতেন। দেখুন, তখন মার্ক্সবাদ টোটাল কমানে জোর কদমে চলছে। আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গ তো তখন মার্ক্সবাদী কমিউনিস্ট হয়ে গেছে, এত মার্ক্সবাদ চলছে। তো তারও অনেক দিন আগে জিতাত্মানন্দ তিনি প্রেডিক্ট করে দিচ্ছেন যে মার্ক্সবাদ চলবে না। দেখুন, আজকে মার্ক্সবাদ উড়ে গেছে, কর্পূরের মতো উড়ে গেছে। কী প্রেডিকশান দেখুন। এই বেদান্ত আলোচনা করলে এইসব দূরদৃষ্টিগুলো আসে। রাম মহারাজ, শ্যামল মহারাজ আর আত্ম মহারাজের সঙ্গে কথা বলতে ভালো লাগতো। ট্রেনিং সেন্টারে পড়ার সময় 3টে ম্যাগাজিনে নিয়মিত লিখতাম। রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর থেকে প্রকাশিত সমাজ শিক্ষার আলোচনা করতাম। স্বামী বিবেকানন্দের বক্তব্য শ্রমিক কল্যাণে, গণতন্ত্র, সমাজতন্ত্রের সমন্বয়ে, অর্থনীতি প্রসঙ্গে। রামকৃষ্ণ বেদান্ত মঠের বিশ্বব্যাপী ও ভারত সেবাশ্রম সঙ্গে প্রণব পত্রিকাতেও লিখতাম। একদিন ক্লাসে আছি, এমন সময় ফোন এলো দৈনিক বসুমতী পত্রিকা থেকে আমন্ত্রণ লেখার জন্য। ওতেও লিখতে লাগলাম মাঝে মাঝে। তখন পত্রিকার সম্পাদক ছিলেন বিবেকানন্দ মুখোপাধ্যায়। আরেকদিন ফোনে বীরেন দে, পত্রিকার অন্যতম ডাইরেক্টর, স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি অভিনন্দন জানালেন, একটি বিশেষ লেখার জন্য অনুরোধ করলেন পত্রিকার পুজো সংখ্যার জন্য লেখা পাঠাতে। ট্রেনিং সেন্টারে বসে লিখলাম মার্ক্সীয় ইতিহাস তত্ত্বের সীমা। সম্পাদক বিবেকানন্দবাবু সেটি ছাপতে রাজি নন। মার্ক্সবাদের সমালোচনা তিনি ছাপবেন না, তখন তো মার্ক্সবাদ চলছে, গভর্নমেন্ট আন্দোলন। শেষ পর্যন্ত লেখাটি ছাপা হলো, কিন্তু সূচিপত্রে তার উল্লেখ ছিল না। সেদিন বুঝলাম বিবেকানন্দ মুখোপাধ্যায়ের মতো সম্পাদকও মুক্ত মতি নন। ওই পত্রিকার আর লেখা পাঠাতে অস্বীকার করলাম। ইতিমধ্যে কলকাতার 2টি সাপ্তাহিক পত্রিকার সাহায্য পেলাম, যুগবাণী দেবজ্যোতি বর্মনের এবং জনবাণী আধুনিক রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতির পটভূমিকায় বিবেকানন্দ চিন্তার প্রাসঙ্গিকতা ও প্রয়োগ নিয়ে লেখা চালাতে লাগলাম। শ্যামল মহারাজ উৎসাহ দিয়ে বলতো, দিস ইজ ইয়োর লাইন। ত্রিবান্দ্রমের রামন মহারাজ, ত্রিশূরের মূঢ়ানন্দজি, নরেন্দ্রপুর শশাঙ্ক মহারাজ খুবই আগ্রহ দেখাতেন এই লেখার প্রতি। আসলে লিখে যাচ্ছি ঠিকই, কিন্তু মনে অনেক প্রশ্ন নিয়ে পথ খুঁজে যাচ্ছি। দেখছি যে ভারতের প্রকৃত সমাজসেবার কাজ করে যাচ্ছেন বেসরকারি সমাজসেবীরা, অন্যদিকে সরকারের সমাজতন্ত্র ব্যর্থ হচ্ছে, মার্ক্সবাদীরা দিশাহীন। দেখুন, এটা কত সালের কথা, মানে কি বলবো, 1968 সালের কথা বলে। হ্যাঁ, তখন প্রেডিকশন করছেন এই স্বামী সমাজসেবানন্দ যে মার্ক্সবাদীরা দিশাহীন। সত্যি দিশাহীন বলি তো আজকে মার্ক্সবাদী সারা পৃথিবী থেকে মার্ক্সবাদ উঠে গেছে ধূলিসাৎ, মানে কর্পূর হয়ে উড়ে গেছে। এই হচ্ছে বেদান্তের